বিপুল পরিচালন ব্যয়, ভর্তুকি প্রণোদনার রেকর্ড বরাদ্দ আর ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি বাজেট নিয়ে উপস্থাপন হচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। নিজের প্রথম উপলক্ষ কিভাবে স্মরণীয় করে রাখবেন অর্থমন্ত্রী, সেদিকেই নজর ব্যবসায়ী অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশা, সংখ্যা কিংবা উপাত্তের চেয়ে বরং অন্তর্নিহিত লক্ষ্য যেন হয় সময় উপযোগী। আর উদ্যোক্তারা চান কর ও বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা। রাকিব আল জাবেদের রিপোর্ট। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে বিএনপি সরকারকে পাড়ি দিতে হচ্ছে কঠিন পথ, যার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে। অর্থের বিচারের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের সিংহভাগই খরচ হবে সরকারের পরিচালন ব্যয়। এই অর্থের যোগান দিতে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই সরকারের সামনে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এনবিআরের উপর এবারও বড় নির্ভরতা থাকছে সরকারের। মোট আয়ের ৬৪ ভাগেরই যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হবে ঘাটতি অর্থায়নের ১৩.৫ ভাগ, যার সিংহভাগই আসছে ব্যাংকিং খাত থেকে। অন্যদিকে বিদেশি ঋণে নির্ভরতা থাকছে প্রায় ১২%। কঠিন সময়ে সঠিক পরিকল্পনায় না এগুলে যা অর্জন সম্ভব নয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। উচ্চমাত্রায় আমরা রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ঠিক করি, সেটা অর্জন করতে পারি না। কেন পারি না? রাজস্ব আহরণের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত আছে, সেগুলো সংস্কার করি না। দক্ষ ব্যয়, দক্ষ পরিকল্পনা এবং দক্ষ দর্শন, এই ৩ দক্ষতাই আমাদেরকে এই বাজেট কতটুকু ফলপ্রসূ হবে সেটাকে নির্ধারণ করবে। এবং শুধু এই বাজেট নয়, এই বাজেটের সূত্র ধরে বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন পথে উঠিয়ে দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটার জন্য এটা কাজ করবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের বাজেটের যে ৪২% প্রবৃদ্ধি। সেটা কিন্তু এই বাস্তবতায় আমার মনে হয় না এটা বাস্তবসম্মত। সরকার যখন অর্থায়নের জন্য নির্ভর করছে ধার কর্জের উপর, তখন এর বড় একটা অংশই খরচ হয়ে যাচ্ছে পরিচালন ব্যয় হিসাবে। তথ্য বলছে, নানা জায়গায় বেতন ভাতা ও অন্যান্য পরিচালন ব্যয় বাবদ গুনতে হবে মোট বাজেটের ৬৭ ভাগ অর্থ, আর উন্নয়ন বরাদ্দ থাকছে ৩২%-এর খানিকটা বেশি। টাকার অঙ্কে যা ৩ লাখ কোটি, যদিও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যে এই বাজেটে কিন্তু এই চাপটা ফেস করছে তারা, কিন্তু বাজেট করার পরে এটার বাস্তবায়নটা কিন্তু কোনো লক্ষণ দেখছে না। এত চাপ রেখে, এত সংকট রেখে সেখানে কর্মসংস্থান এই ১ বছরের মধ্যে করা সম্ভব না। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করাটা সরকারের অন্যতম একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য হওয়া দরকার। কারণ এই পরিচালন ব্যয়টা দক্ষ ব্যয় নয়। অনেক সংস্থা আছে, অনেক অফিস আছে যেগুলো অপ্রয়োজনীয়, শুধুমাত্র মাথা ভারী কিছু সংস্থা বানানো হয়েছে, সেখানের উপকারিতা আসছে না। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় ২ দশক পর ক্ষমতায় এসে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে ভঙ্গুর অর্থনীতির এই সময়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়। ঘাটতি মেটাতে ব্যাংকের উপর নির্ভরতা বাড়লেও যার বড় একটা অংশ চলে যাবে আবার পরিচালন ব্যয় মেটাতে। ফলে সাধারণ মানুষের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে সন্দিহান অর্থনৈতিক বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ব্যবসায় বিনিয়োগ সহজ এবং কাস্টমসে হয়রানি জটিলতা কমাতে ২৫০'র বেশি পণ্যের শুল্ক যুক্তি করা হচ্ছে নতুন বাজেটে। ফলে কম আমদানি হয় এমন ৬৯টি পণ্যের শুল্ক কমছে ৮০% পর্যন্ত। ১১৩ পণ্য থেকে তুলে দেওয়া হচ্ছে ৩% নিয়ন্ত্রণমূলক শুল্ক। আর নতুন ২০ পণ্য আমদানিতে বসছে ১৫% হারে ভ্যাট। বৃহস্পতিবার এসব বাজেট প্রস্তাব সংসদে তুলে ধরবেন অর্থমন্ত্রী। মইনুল হাসানের রিপোর্ট। দেশের ব্যবসা বাণিজ্যে থাকা নানা প্রতিবন্ধকতার অন্যতম কেন্দ্র কাস্টমস, যেখানে হয়রানির ঘটনাও ঘটে নিয়মিত। তাই আসছে বাজেটে বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী, যার ধারাবাহিকতায় আমদানি রপ্তানি পর্যায়ে ২৫০'র বেশি পণ্যে যৌক্তিক করার প্রস্তাব করবেন শুল্ক কর হার। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে না আমদানি শুল্কের স্তরে, তবে কম আনা হয় এমন ৬৯টি পণ্যের শুল্ক কমছে ৪০ থেকে ৮০% পর্যন্ত। এই তালিকায় আছে ফটোগ্রাফিক পেপার, সিনেমাটোগ্রাফিক ফিল্ম, হিমায়িত কাঁকড়া, মাছের ডিম, যকৃত, কলিজা, জীবন্ত হাঁস, হিমায়িত গরুর যকৃত, জিহ্বাসহ বেশ কিছু পণ্য।
নতুন বাজেটে অপরিবর্তিত থাকছে সম্পূরক শুল্কের সর্বনিম্ন 10% ও সর্বোচ্চ 500%-এর 13টি স্তর। তবে আমদানি পর্যায়ে শুল্ক কর যৌক্তিক করতে গরুর হিমায়িত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হিমায়িত হাঁসসহ 9টি পণ্যের উপর থাকা 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বর্তমানে 9 স্তর বিশিষ্ট নিয়ন্ত্রণমূলক শুল্ক হার নামানো হচ্ছে 6টিতে। এছাড়া ড্রোন, জাহাজ, নৌযান, গ্লাস ইলেকট্রনিক্স সামগ্রী, রাসায়নিক, কাঠজাত পণ্য, সিনেমাটোগ্রাফিক ও ফটোগ্রাফিক সহ 113টি পণ্যের 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব থাকছে নতুন বাজেটে। আমদানি পর্যায়ে মূসক নেই এমন 20টি পণ্যে 15% হারে ভ্যাট বসানো হতে পারে নতুন বাজেটে। সুইট কর্ন, লোহা, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিক, পলিমার, হীরা, মূল্যবান পাথর, টেলিকম ও অপটিক্যাল ডিভাইসে এই ভ্যাট বসানোর প্রস্তাব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে দাম বাড়তে পারে এসব পণ্য ও সেবায়। কাস্টমসে পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণে নানা হয়রানির অভিযোগ করে আসছিলেন আমদানিকারকরা। সেই দাবি আমলে নিয়ে তরল ও কোমল পানীয়, জ্বালানি, রাসায়নিক পণ্য, টেক্সটাইল, গ্লাস, মেটাল, ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি, মোবাইল ফোন, যানবাহনের যন্ত্রাংশ সহ 14টি এইচএস কোড হেডিংয়ের ন্যূনতম মূল্য প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম কমতে পারে নতুন বাজেটে। ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাবে প্রাকৃতিক মধু, পাথর ও নির্মাণ সামগ্রী, সিরামিক টাইলস, বেসিন, কমোড, এসির যন্ত্রাংশ, আসবাবপত্র ও খেলনার মতো 27টি পণ্য। তবে স্থানীয় সৌরবিদ্যুৎ, ইলেকট্রনিক গাড়ি, ই-বাইক, স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন, পরিবেশ বান্ধব ব্যাটারি, সেমিকন্ডাক্টর শিল্প, কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদনে ব্যাপক শুল্ক কর ছাড়সহ 5 থেকে 10 বছর পর্যন্ত শুল্ক কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। দুর্বল লজিস্টিক সেবার উন্নয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সেবায় যুক্ত করতে চায় সরকার। এজন্য 2টি নীতিমালার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আর বেসরকারি অফডক ও আইসিডি খাতে বিদেশি মালিকানার সর্বোচ্চ হার 49% তুলে দেওয়ার প্রস্তাবে বাড়তে পারে এসব খাতে বিনিয়োগ। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, বাজেটে জনমানুষের প্রত্যাশা এবং জিনিসপত্রের দাম কমা বাড়া নিয়ে বাজারে কী ধরনের প্রভাব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, বাজেট ঘিরে জিনিসপত্রের দাম কমা বাড়া নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সে বিষয়গুলো দর্শকদের জানাবেন। ফারুক, এখন পর্যন্ত যে খবর মানুষ জেনেছে বা আমরা জেনেছি সেটি হচ্ছে যে প্রায় 60 ধরনের নিত্যপণ্যের উৎসে কর এবং ভ্যাট সহ বিভিন্ন ধরনের শুল্ক কমানো হচ্ছে। এই মেসেজ পাওয়ার পরে কিন্তু বাজারে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। আবার অন্যদিকে মানুষের এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারে চাপ কম থাকার কারণে দোকানিরা একরকম অলস সময় পার করছে এবং এখানে আমরা দেখছি যে সরবরাহের এখন কোনো ঘাটতি নেই কোনো ধরনের পণ্যের, এবং অস্বাভাবিক কোনো নতুন করে মানে বাজেট ঘিরে যেটা সবসময় আমরা দেখে আসছি যে কোন কোন পণ্যের দাম বাড়বে সেই সব পণ্য মার্কেট থেকে আউট হয়ে যায় এবং কিছু কিছু পণ্যের দাম বাড়ানো হয় বাজেটের আগ মুহূর্তে, সেটা এবার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু আগে থেকে খবর এসেছে নিত্য পণ্যে সরকার বিভিন্ন ধরনের সুযোগ শুল্ক ছাড় দিচ্ছে এবং সেখানে নিত্য পণ্যের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, সেজন্য একরকম স্থির বলা যায় বাজার পরিস্থিতি। এবং আমরা যতটুকু জেনেছি যে সরকার আসলে মানুষের আয় ব্যয়ের হিসাব যারা মেলাতে পারছেন না, যারা আসলে মূল্যস্ফীতির চাপে আছেন তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ভর্তুকি মূল্যে যেমন টিসিবি, ওএমএস এর কার্যক্রম পরিচালনা করছে এবং সেখানেও এবার বরাদ্দ রাখা হচ্ছে বরাবরের মতোই। এবং সেক্ষেত্রে কিন্তু নতুন করে যোগ হয়েছে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড, এই ধরনের বিভিন্ন কর্মসূচি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায়। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু দু ধরনের সুবিধা তারা প্রত্যাশা করছেন। একটা হচ্ছে যে সরাসরি সরকার ভর্তুকি মূল্যে যেই খাদ্য কর্মসূচি রেখেছে সেটা এবং অর্থায়ন করা, এবং অন্যদিকে বাজারে জিনিসপত্রের দাম যেন কম থাকে, বিশেষ করে নিত্যপণ্যের দাম, সেক্ষেত্রে শুল্ক ছাড়ের সরকার ব্যবস্থা করেছে। এই দুইটা যে বিষয় এখন পর্যন্ত স্বস্তিদায়ক। তবে আসলে আগামীকালকে বাজেট উপস্থাপন করার পর আসলে সেটা পরবর্তীতে 1 বছর সরকার কিভাবে মনিটর করবে, কিভাবে বাস্তবায়ন করবে, সেটার উপর
নির্ভর করছে যে আসলে সরকারের এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু আসলে এর প্রতিফলন ঘটে। এবং এর বাইরে বড় একটা যে বিষয় আছে সাধারণ মানুষের, সেটা হচ্ছে যে আসলে মানুষ আয়ের সুযোগ পাচ্ছেন না, অর্থাৎ কর্মসংস্থান না থাকার কারণে মানুষ তাদের যে জীবনযাত্রার ব্যয় সেটা করতে মানুষের কষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকে সরকার যেসব পরিকল্পনা নিচ্ছে, যেভাবে এগোচ্ছে, এখন পর্যন্ত মানুষের কাছে এটা আশাবাদী, মানুষ আশাবাদী এটা নিয়ে। দেখা যাক সামনে আসলে কি হয় এবং বাস্তবতা আর পরিকল্পনার সাথে কতটুকু মিল দেখা যায় সেটা দেখার বিষয়। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজেট ঘিরে জনমানুষের প্রত্যাশা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাজেটে ব্যাংক খাতের সংস্কার, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা জোরদারের প্রত্যাশাও তাদের। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও তারল্য সংকটের এই সময় আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আস্থার ঘাটতিতে ব্যাংক খাত, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। তাই আসছে বাজেটে এসবের সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পুনর্গঠনে চান সুস্পষ্ট রূপরেখা। গুড গভর্নেন্স মানে হচ্ছে আপনার ক্রেডিট পলিসি, যেগুলো পলিসিসগুলো আছে ইন প্লেস আছে। গুড গভর্নেন্স মানে হচ্ছে যার যার রেসপন্সে যাকে দেওয়া হয়েছে সে সেটার মতো অ্যাক্ট করা, না করতে পারলে তাকে অ্যাকাউন্টেবল করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লম্বা সময় ধরেই সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদহার উঠে গেছে 14% পর্যন্ত, যে কারণে ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগও। তাই উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণ প্রবাহ নিশ্চিতের কথা বলছেন সাবেক এই ব্যাংকার। আপনি যে দুষ্ট ঋণ গ্রহীতাদের নাম প্রকাশ করলেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার কিংবা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা বিএফআইইউ কি ব্যবস্থা নিল, কিংবা ভবিষ্যতে আমরা আরও দেখতে চাই যে সৎ, নিষ্ঠাবান, ক্ষুদ্র এবং মাঝারি ঋণ গ্রহীতা, যাদেরকে আমরা বলছি আমাদের অর্থনীতির প্রাণ, তাদেরকে তারল্য সহায়তার জন্য শুধু কথা বলা না, আসলে আদতে কি করা হলো। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি প্রায় 6 লাখ কোটি টাকা, শেষ 3 মাসে বেড়ে যা পৌঁছেছে 32%। অন্যদিকে তারল্য সংকটেও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান। এমন অবস্থায় পুরো খাতে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ উদ্যোগ চান ব্যাংকাররা। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতেও আশা করছেন বিশেষ সংস্কারের। সরকারের ইনকামের উৎস হচ্ছে ট্যাক্স, তার মানে তাকে ওভার ট্যাক্সিং করতে হবে। তো ট্যাক্স যেহেতু আনপপুলার, তখন সে বড় করে, তাহলে ওভার বড়োয়িং। আর বড় যদি করতে না পারে তখন সে টাকা ছাপে। তাহলে দেখুন 3টা পসিবল ওয়ে আছে, হয় ট্যাক্স বাড়ান, অথবা বড় করুন, অথবা টাকা ছাপেন। আমি মনে করি 3টার কোনোটাতেই না গিয়ে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। এফিসিয়েন্সি থেকে আপনি যদি 10%, 5%ও সেভ করতে পারেন। ব্যাংকিং খাতের সংস্কারটাও কমিশনের আন্ডারে আনা যায় কিনা, সেটা কিভাবে হবে, কারা কমিশনে যাবে, কিভাবে কাজটা করবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা দেখছি, আমরা আশা করি। কিন্তু যখনই লোকটা নিয়োগপ্রাপ্ত হয় তখন আমরা আস্তে করে বেলুনের মতো চুপসে যাই। যাদেরকে আমরা রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছিলাম, ব্যাংকগুলো তাদের লোন রিশিডিউল করেছে, টার্ম লোন, তারল্যের অভাবে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে না। সেই অবস্থা আবার নতুনভাবে বেইল আউট প্রোগ্রাম কতটুকু কাজ করবে, কাজ করলে খুবই ভালো, কিন্তু কাজ করবে কি করবে না অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের তো সন্দেহ থেকেই গেছে। ডিজিটাল লেনদেনে উৎসাহ, আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থা প্রসারেও উদ্যোগের আশা করছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ সংকটে জ্বালানি ও সারে চলতি অর্থ বছরে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার কথা জানান তিনি, যেখানে উদ্যোক্তারা মাত্র ৪% সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়া নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে।
দেশের বাজারে আবারও 6,500 টাকা কমল স্বর্ণের দাম। আজ থেকে প্রতি ভরি কিনতে গুনতে হবে 2,22,782 টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম 2% কমে নেমেছে $4,100 ঘরে। ফলে দেশীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 2,18,933 টাকা। আর 18 ক্যারেটের প্রতি ভরির নতুন দাম 1,87,674 টাকা। তবে কিছুটা বেড়েছে রূপার দাম। সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম পৌঁছেছে 3,208 টাকায়। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের প্রবেশে H-1B ভিসার $1 লাখ ফি বাতিল করেছেন আদালত। রায় বলা হয় ট্রাম্পের আরোপিত ফি অবৈধ, যার অনুমোদন দেয়নি কংগ্রেস। তবে হোয়াইট হাউস বলছে আইনসম্মতভাবেই ফি ধার্য করা হয়, ফলে রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি বিশ্বে দখলদারিত্ব বজায় রাখতে নিত্য নতুন উদ্ভাবনে বিনিয়োগ করে মার্কিন টেক জায়ান্টগুলো, যার উল্লেখযোগ্য অংশ ব্যয় করে অতি দক্ষ বিদেশি কর্মীদের পেছনে। বিপরীতে কাজ হারান তুলনামূলকভাবে কম দক্ষ মার্কিনিরা, যা রোধে গেল সেপ্টেম্বরে এক নজিরবিহীন পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $1 লাখ ফি আরোপ করেন H-1B ভিসায়। এবার সেই ভিসা ফি বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। রায়ে বলা হয়েছে H-1B ভিসায় আরোপিত ফি বেআইনি, যার অনুমোদন কংগ্রেস কখনোই দেয়নি। যদিও ট্রাম্প প্রশাসন বলছে এই ফি বৈধ। ফেডারেল অভিবাসন আইনের অধীনে আর্থিক জরিমানা করতে পারেন প্রেসিডেন্ট। এ নিয়ে আপিল করবেন তারা। এর আগে ট্রাম্প অভিযোগ করেন $2,000 থেকে $5,000 স্বল্প খরচের কারণে ব্যাপক হারে অপব্যবহার হচ্ছে এই ভিসার, যেখানে কর্মী প্রতিস্থাপনের মাধ্যমে মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ফি ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা করেন 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেল, যার প্রেক্ষিতে ফি বাতিল করে রায় দেয় আদালত। এদিকে ট্রাম্পের ঘোষণার পর 15 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 85 জন $1 লাখ ফি পরিশোধ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন শেষ করে অনেকেই H-1B ভিসা নিয়ে থাকেন। দেশটিতে শিক্ষার্থী ভিসা থেকে দক্ষ কর্মী ভিসায় রূপান্তরে ফি প্রযোজ্য নয়। তথ্য বলছে প্রতি বছর H-1B প্রোগ্রামের আওতায় 65,000 ভিসা দেয় যুক্তরাষ্ট্র, যার মেয়াদ হয়ে থাকে 3 বছর। পরবর্তীতে নবায়ন করা যায় আরও 3 বছর। পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের জন্য 3 থেকে 6 বছর মেয়াদের আরও 20,000 ভিসা অনুমোদন দেয় দেশটি। নাদিয়া ইসলাম তুলি, 71। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ এড়াতে বিমান সংস্থাগুলোকে চুক্তি কার্যকরের নির্দেশনা দিয়েছে ভিয়েতনাম সরকার। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তিরও চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। নুসরাত মবি জানাচ্ছেন বিস্তারিত। বাণিজ্য ভারসাম্য রক্ষা ও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ব্যবহার বন্ধে ব্যর্থ ভিয়েতনাম। সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তদন্তে এমন অভিযোগ উঠে এলে দেশটির উপর 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করে ট্রাম্প প্রশাসন। এতে রপ্তানিতে নেতিবাচক চাপ আসার সম্ভাবনায় নড়েচড়ে বসে ভিয়েতনাম সরকার। যুক্তরাষ্ট্রের সাথে করা বিমান সংস্থাগুলোর চুক্তি দ্রুত কার্যকরের নির্দেশনা জারি করে। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেয় সরকার, যাতে যে কোনো মূল্যে অতিরিক্ত শুল্ক এড়ানো যায়। ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির 32% রপ্তানির গন্তব্য ওয়াশিংটন। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে যৎসামান্যই আমদানি করে দেশটি। ফলে বিশাল আকারের বাণিজ্য ঘাটতি পূরণে চাপ দেয় হোয়াইট হাউস। এতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সাথে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করে ভিয়েতনামের রাষ্ট্রীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েতজেট এয়ার এবং সানফিকুওক এয়ারওয়েজ, যার মধ্যে রয়েছে বোয়িং এর 250টি 737 ম্যাক্স ও 40টি 7879 ড্রিমলাইনার। পাশাপাশি মার্কিন এরোস্পেস কোম্পানি প্রাট অ্যান্ড হুইটনির সাথে এয়ারবাস ইঞ্জিনের জন্য চুক্তি করে ভিয়েতজেট, যার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে। এটার প্রমাণ করতে যাচ্ছে হ্যানয়। একই সময় ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। এরই মধ্যে গেল বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন শুল্ক আরোপের প্রস্তাব বাস্তবায়ন হলে মোট শুল্ক দাঁড়াবে 32.5%, যা কয়েক গুণ চাপ বাড়াবে ভিয়েতনামের ব্যবসায়ীদের উপর। নুসরাত মৌমি, 71।
দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।